তারেক রহমান যে ধরনের জেস্চার নিয়ে খাল খনন করতে গিয়ে পায়ে কাদামাটি লাগান, এই ধরনের জেস্চার নিয়ে তিনি গাবতলীতে গিয়ে তাদের কলার চাপ দিয়ে ধরে তাদেরকে বাসা থেকে বের করে নিয়ে আসবেন কিনা, এই রাজনৈতিক সদিচ্ছা তাকে দেখাতে হবে। ঈদের এক রকমের আনন্দ শুরু হয়ে গেছে, কিন্তু এই আনন্দের মধ্যেও আমরা কিছু কিছু জায়গায় আছে কিছু দুর্ঘটনা ঘটলো যেটা বাংলাদেশের জন্য আসলে ঈদের আগে মানে এই ধরনের দুর্ঘটনা অবশ্যই কাম্য না, কিন্তু এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশের মানুষকে আসলে ভাবায় যে কবে নাগাদ নিরাপদ হবে মানুষের জীবন। ঈদ যাত্রায় বাসে 148 কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছে যে এই বেসরকারি সংস্থা বলছে যে সরকারের নজরদারি ব্যর্থ হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে, কিন্তু তা অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী বক্তব্য দিচ্ছে সরকার। তারা বলছে যে ভাড়া নৈরাজ্য গত 20 বছরের রেকর্ড ছাড়িয়েছে, এই কথা তারা বলছে। এখন সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন যে সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ তারা পাননি বলে জানিয়েছেন। এখন আপনি কি বাড়ি ফেরার টিকিট কেটেছেন কিনা আমি জানি না, তাহসিন রিয়াজ আপনাকে দিয়ে শুরু করি। নির্ধারিত ভাড়ায় কি এই টিকিট পেয়েছেন কিনা, নাকি আপনার ভাড়া লাগে না, ব্যক্তিগত গাড়ি আছে? আর হচ্ছে যে যাত্রী কল্যাণ সমিতির তথ্য কতটা গ্রহণযোগ্য বা সত্য? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগত গাড়ি নেই, আর আমি ছোটবেলা থেকে ঢাকায় ঈদ করি, আমার ফ্যামিলি ঢাকায় থাকে। তবে যেহেতু এই ব্যাপারগুলো আমাদের সবারই, আমরা সবসময় এটা আমরা এক্সপিরিয়েন্সগুলো দেখি সাধারণ মানুষের সাথে, অ্যান্ড অ্যাজ আমরা পলিটিক্যালি ইনভলভ, কাজেই অনেক মানুষের সাথে খুবই মানে কমিউনিকেশন, কথাবার্তা, এবং আমাদের বন্ধু সার্কেল তো সবাই বাড়িতে যাই, কাজেই এই ব্যাপারটা আমাদের খুব একটা অজানা নেই। মানে এই সাফোকেশন বা এই পেইন বা এই যে প্রবলেমসগুলো তারা মানে সাফার করে, এটা আমরা জানি। দেখেন, একেবারে যথার্থ আপনি যেটা বলছিলেন, আমিও নিউজটা পড়ছিলাম, বাংলাদেশে এখন মানে অলমোস্ট টপ লাইনার, টপ টিয়ার ম্যাক্সিমাম গণমাধ্যম এটাকে নিউজ করেছে, এবং এই ভোগান্তির কথা একেবারে ডেটা নাম্বার সহ কত টাকা বাড়তি আদায় করা হচ্ছে। এবং বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলো এইভাবে করে বলেছে যে বিগত 20 বছরের ইতিহাসকে এবার এটা ব্রেক করা হয়েছে, মানে 20 ইয়ার্সের হিস্ট্রি আমরা ব্রেক করেছি। স্বস্তিতে ঈদে মানুষকে বাড়ি পৌঁছে দেওয়ার মানে ইয়াতে না, অ্যাসপেক্টে না, ল্যান্ডস্কেপে না, বরং ঠিক এটার বিপরীতমুখী দাঁড়িয়ে অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক পথে নৈরাজ্য এবং বাকি যেই জটিলতাগুলো থাকে আমরা যেটা গতানুগতিক শুনে থাকি। দেখেন, প্রবলেমটা ঠিক কোথায়? প্রবলেমটা হচ্ছে, এটা আমরা বারবার বলেছি যে আপনি যদি গোড়ায় হাত না দেন, যেমন দেখেন আমরা কিন্তু বারবার একটা ব্যাপার আমরা বলেছি প্রথম দিন থেকে, আমরা ওই বিরোধী দল হতে চাই যে বিরোধী দল আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার কাজকে সমালোচনাও করবে, আবার সহযোগিতাও করবে। আমরা কিন্তু ওই বিরোধী দলটা হতে চাই, কাজে ওটাকে মাথায় রেখেই বলি। দেখেন, আজকে প্রথম আলো নিউজ করেছে, আমি এই জায়গাটা নিয়েও কথা বলবো। প্রথম আলো নিউজ করেছে, দেখেন সেখানে বলা হয়েছে 3 বছরের ব্যবধানে 8 গুণ বেশি টাকা দিয়ে আবার খাল খনন, এবং সেটা প্রথম আলোর নিউজ। এবং সেখানে তারা দেখিয়েছে যে মানে পার কিলোমিটার খাল খনন ব্যয় করা হচ্ছে 50 লক্ষ টাকা। কোন সময়ের সাথে তুলনা করা হয়েছে যে 8 গুণ? এটা আমি প্রথম আলোর রিপোর্টটা আপনি যদি দেখেন, আমি আপনাকে সময় ধরে বলে দিচ্ছি। এই রিপোর্টটা 17ই মার্চে প্রকাশিত হয়েছে। রিপোর্টের টাইম হচ্ছে 18টা 25, একদম ডিটেইল দেয়া আছে এখানে। কাজেই আচ্ছা, আমরা এই টপিকটা শেষ করি, তারপরে আসি। আমি ওখানেই যাচ্ছি। কাজেই দেখেন, এই যে মানে আপনি একটা সময় আমরা দেখতাম যে বড় বড় প্রজেক্ট নিয়ে দুর্নীতি করা হতো, বড় বড় প্রজেক্টে দুর্নীতির মাত্রাগুলো আমরা দেখতাম, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হতো। এখন দেখেন, আমরা এই জায়গাটাতে আসলে নোক্তাগুলো দিয়ে রাখতে চাই, আমরা এই জায়গাগুলোতে আমাদের পয়েন্টগুলো, আমাদের কথাগুলো রেখে যেতে চাই। যে আজকে যখন বলা হচ্ছে যে আপনি 20 ইয়ার্সের আপনি হিস্ট্রি ব্রেক করছেন নৈরাজ্যের, আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি মানে যাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন, এই বাংলাদেশটা তো আমরা এখন তো আপনার ফুল ক্যাবিনেট আছে, আপনার অল দি ক্যাপাসিটিজ ইউ হ্যাভ। কাজেই দেখেন, ইন্টারিমের একটা অজুহাত ছিল, খুবই লেমেস্ট অজুহাত, আমি এইভাবে করেই বলি। ইন্টারিমের অজুহাত ছিল, ইন্টারিম বারবার বলতো হ্যাঁ আমার লোক কম, আমি আসলে মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না, আমি চাইলেই গাবতলীর চাঁদাবাজদেরকে আমি ইয়া করতে পারি না, অ্যাটাক করতে পারি না, কারণ তার বিরাট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি তাকে আটক করতে গেলে, তাকে আমি কোনোভাবে অ্যাটাক করতে গেলে আমি আসলে ডিফারেন্ট জায়গা থেকে আমার কাছে ফোন আসে। এই অজুহাতগুলো আপনি পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্টের কাছে শুনছেন না? এবং তারা বারবার একটা কথা বলতো, আমি পলিটিক্যাল গভর্নমেন্ট না, আমার কিছু লিমিটেশনস আছে। দেখেন, এখন তো ফুল ক্যাবিনেট রান করছে, এখন যে গভর্নমেন্টটা রান হচ্ছে এটা ফুল ক্যাবিনেট গভর্নমেন্ট রান করছে। এবং আপনি দেখবেন যে তারা যে কার্ডটা আমাদেরকে বারবার দেখায়, হ্যাঁ, সংসদে তো রাষ্ট্রপতিকে এক ধরনের কার্ড আমরা দেখেছি, তারা দেখবেন মানে
ফ্রেম আকারে সেই কার্ড না দেখালো, এই কথাটা একদম গতানুগতিকভাবে সবসময় তারা একটা কথা বলে, 2/3 মেজরিটি। ভাই, ইউ হ্যাভ 2/3 মেজরিটি, দ্যাটস আ ভেরি ফাইনেস্ট থিং। উই ডু নট হ্যাভ এনি প্রবলেম। জনগণের ভোট, জনগণ আপনাকে দিয়েছে, আপনি ফাংশন করবেন। কিন্তু এই 2/3 মেজরিটি নিয়ে আপনি যদি 20 বছরের রেকর্ড ভঙ্গ করতে হয়, আপনার নৈরাজ্যের রেকর্ড, কাজী ভাই এটা তো আসলে আফসোসের বিষয়। এবং মানুষের অনেক স্বপ্ন বাড়ি যায়, আপনি জানেন ফারুক ভাই। এই স্বপ্নগুলোর পথে আসলে আমরা চাই না যে এই স্বপ্নগুলোর পথে কেউ বাধা হয়ে দাঁড়াক। এবং আমি আপনাকে এক লাস্ট লাইনে একটা কথা বলি, দেখেন আপনি যখন এটা ডিপ ডাউন করবেন, আপনি যখন দেখবেন, প্রথম আলোরই একটা রিপোর্ট আছে, এই খুব বেশি দিন আগের রিপোর্ট না, এই যে পুরো পুরো মহাখালীর টার্মিনালটা বিএনপির কোন নেতাদের দখলে, এই পুরো টার্মিনালের পুরো চাঁদাবাজি বিএনপির কোন নেতারা কন্ট্রোল করে, প্রথম আলোর নাম ধরে ইন্টারিমের সময় রিপোর্ট করেছিল। আপনি গাবতলীর দিকে যাবেন, সেখানেও নামগুলো পাবেন, আদার যে বাস টার্মিনালসগুলো আছে সেখানেও আপনি যাবেন, জেলা শহরগুলোতে কারা চাঁদাবাজি করে, জেলা শহরগুলোতে কারা অতিরিক্ত ভাড়া দেয়, টেকনিক্যাল প্রবলেম তৈরি করে মানুষের কাছ থেকে হয়রান করে অতিরিক্ত। দিজ আর ভেরি ট্রান্সপারেন্ট। থিং ইজ, তারেক রহমান, আমরা তার উপর আশাবাদী, তারেক রহমান যে ধরনের জেস্চার নিয়ে খাল খনন করতে গিয়ে পায়ে কাদামাটি লাগান, এই ধরনের জেস্চার নিয়ে তিনি গাবতলীতে গিয়ে তাদের কলার চাপ দিয়ে ধরে তাদেরকে বাসা থেকে বের করে নিয়ে আসবেন কিনা, এই রাজনৈতিক সদিচ্ছা তাকে দেখাতে হবে। আচ্ছা, এটা দেখালেই প্রবলেম। আচ্ছা।